আমি এসেছি মিদনাপুর থেকে, দাসপুর থেকে এসেছি। আপনার নাম? আমার নাম প্রিয়রঞ্জন দাস। আপনি বাবাকে কি চোখে দেখেন? বাবাকে একজন ভালো গুরু বলে শ্রদ্ধা করি। নমস্কার। আমাদের মাঝে মাঝে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কম্পন হয়, কেঁপে উঠে। এটা কিন্তু কিছু ভালো লক্ষণ, কিছু খারাপ লক্ষণ। দেখবেন মাঝে মাঝে এটা হাতের পেশি একটু কেঁপে কেঁপে উঠলো, চোখ নেচে উঠলো, ঠোঁট নেচে উঠলো। মাঝে মাঝে দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিন্তু হয়, আমরা কিন্তু দেখতে পাই। সহজে হয় না, খুব হয় না, কিন্তু হয়। যখন হয় তার কিন্তু ভালো মন্দ একটা আসে। যদি মাথায় এরকম একটা কম্পন হয় তাহলে কিন্তু সে রাজদ্বারা একটা সম্মান পাবে বা কিছু একটা অ্যাচিভমেন্ট তার মধ্যে কিন্তু হবে। লোলাটে গোলার ওখানে যদি একটু কম্পন হয় তার প্রচুর লাভ হবে। মেয়েদের যদি বাঁচকটা লাচে, মাঝে মাঝে নাচে, তাহলে কিন্তু ভীষণ তার ভালো হবে। আর ছেলেদের ডান চোখ নাড়লে কিন্তু ভীষণ ভালো হবে। অনুরূপভাবে যদি অপোজিট হয় তাহলে কিন্তু তার সম্মানহানি হবে, তার বদনাম হয়ে যাওয়ার। যদি ডান চোখটা লাচে ছেলেদের, তাহলে কিন্তু তার ভালো রাজ সম্মান পাবে, অর্থ আসবে। আবার যদি বাঁচকটা মেয়েদের নাচে, মাঝে মাঝে হয়, এটা আমরা পাই। আমরা প্রায় শুনি শাস্ত্রী যে আমার বাঁচক নাচছে, কেন বলুন তো? মেয়েদের আমি তো ভালো, তো তাতে তার কিছু না কিছু দিক মিলবে, তাদের সম্মান বাড়বে, অনেক কিছু ভালো অর্থ আসার যোগটা কিন্তু প্রবল। কিন্তু কোনো মেয়ে যদি ডান চোখটা নাচে তাহলে কিন্তু অর্থ খোয়া যাবে, বদনামের কপাল হবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং অর্থহানি হবে বলছে যদি বাঁচক ছেলেদের নাচে, কিন্তু ডিস্টার্ব। এবং রাজদণ্ডও কিন্তু হতে পারে। নাসিকা মাঝে মাঝে একটু ফুলে যায়, মাঝে মাঝে একটু নাসিকা না নাচে, তাহলে কিন্তু তার মেয়েদের যদি বান না নাসিকাটা যদি একটু নড়ে ওঠে তাহলে কিছুটা ভালো। ডান চোখ হলে মৃত্যু সম বলছে, বা মৃত্যুর সংবাদ পাবে কারো। আর ছেলেদের অনুরূপভাবে বাঁ নাকটা যদি নাচে তাহলে কিন্তু সেটাও কিন্তু ডিস্টার্ব অনেক কিন্তু প্রবলেম হয়, এগুলো হয়। কিন্তু এই সময় দেখুন আর কিছু কোনো ঘটে যায় দেখবেন। এবং ডান বাঁচক ছেলে যদি বাঁচক বাঁ নাকটা যদি নাচে তাহলে অনেক রোগ জ্বালারও সম্মুখীন হয়, ভালো রোগের একটা দেখা যেতে পারে। এরকম বলছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। এবং আমাদের এই আমাদের যে শাস্ত্রটা, যে শাস্ত্রটা কিন্তু এটা বলছে। এবং কানের পাটা যদি নড়ে, মেয়েদের যদি বাঁ কানের পাটা নড়ে তাহলে তার প্রচুর অর্থ লাভ হবে। ছেলেদের ডান যদি কানটা নড়ে, মানে কেঁপে ওঠে, তাহলে কিন্তু প্রচুর অর্থের কিন্তু জায়গাটা ভীষণ ভালো হবে। এইগুলো কিন্তু আমরা কিন্তু পাই। আর এইগুলো যদি আমরা একটু মেনে চলি, যেমন টিকটিকি যদি কারোর পায়ে পড়ে, সে বেড়াতে যাবেই। টিকটিকি মাথায় পড়ে, সে একটা ভালো সম্মান পাবে, এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের কতগুলো দিক আমরা পাই। কিন্তু যাদের তিল আছে, এই তিল কিন্তু ভালো মন্দ করিয়ে দেয়। তিল আর জরুলের মধ্যে পার্থক্য আছে, এই নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম, আবার ছোট্ট করে একটা আলোচনা করে দিই যে কোথায় তিল থাকলে কি হয়। বলছে মাথায় যদি তিল থাকে, সেই ব্যক্তি বা ছেলে বা মেয়ে হোক মেধাবী, ধীর প্রকৃতির হবে, বীর হবে, সম্মান পাবে প্রচণ্ডভাবে। কপালের ডান দিকে তিল হলে বলছে বলবান, সর্বদিকে সুখী। মেয়েদের বাঁ দিকে চিবুকে যদি তিল হয়, সে সুন্দরী হবে, স্বামী সোহাগিনী হবে, ভালো বর পাবে। ছেলেদের ডান দিকে যদি তিল থাকে চিবুকে, সে ভালো বউ পাবে, এরকম বলছি। কপালের বাঁ দিকে যদি তিল থাকে, অস্থির চিত্র হবে। ভ্রু আছে, ভ্রুয়ের ডান দিকে যদি কারোর তিল থাকে, চিন্তা ভাবনা প্রচণ্ড হবে, সবসময় সে চিন্তা করে যাবে। ভ্রুর বাঁ দিকে যদি তিল থাকে তাহলে কিন্তু খারাপ এবং অসৎ চিন্তাকারী তার মনের মধ্যে চলে আসবে। যদি ডান দিকের নাকে যদি তিল থাকে, সে সৌভাগ্যশালী। বাম দিকে নাকে যদি তিল থাকে, সে দুঃখী, ভাগ্যহীনা, এবং সে ভাগ্যের চাকা তার সেই মুহূর্তে, মানে যখনই তিল দেখা দেবে বা হবে, বা তিল নিয়ে জন্মালে সেই জায়গাটা তার ভালো কিছু হবে না। নাকের মধ্যস্থলে যদি তিল থাকে, ধীর স্থির এবং শান্ত হবে। উপরের ওষ্ঠে যদি তিল থাকে, কর্তব্য পালনকারী হবে। নিচের ওষ্ঠে তিল থাকলে সে বিলাসী, ভোগী, অনেক ছেলে মেয়ের সাথে প্রেম টেম করবে সে। এটা তিল তত্ত্বের এটা বলছে। কানে তিল থাকলে জ্ঞানী এবং বিদ্বান হবে।
যদি বুকের মধ্যে তিল থাকে, লাল তিল, তাহলে ভীষণ কিন্তু উন্নতি হবে। পুরুষের বুকের মধ্যে যদি লাল তিল থাকে, পুরুষের বুকে লোম আছে, তার মধ্যে লাল তিল যদি থাকে ডান দিকে বেশিরভাগ, প্রচুর অর্থের মালিক হবে। লাল তিল কিন্তু হয়ে জন্মা, লাল তিল হয়, ভীষণ কিন্তু ভালো, তার উন্নতি ভীষণ কিন্তু ভালো হবে। গালে যদি তিল থাকে তাহলে কিন্তু সে দুঃখী হবে। গালের মাঝখানে এত বড় একটা তিল, সে দুঃখী হবে। চোখে যদি থাকে তার দূরদৃষ্টি প্রচুর হবে। কণ্ঠে যদি থাকে, গলাতে, তাহলে কিন্তু সে ধনবান হবে, বিদ্বান হবে, জ্ঞানী হবে। বুকে থাকলে কিন্তু যদি কালো তিল থাকে, সে কিন্তু সেটাও কিন্তু ধীর হবে এবং জ্ঞানী হবে এবং অর্থবান হবে। ডান হাতে যদি তিল থাকে সে কর্মোদ্যোগী হবে, সে প্রচণ্ড সৎসাহসী হবে। বাঁ হাতে থাকলে কুকর্ম করবে, অসৎ কাজে লিপ্ত হয়ে যাবে। কাঁধে তিল থাকলে পরিশ্রমী হবে এবং দৃঢ়মনা ধৈর্য হবে। লটারি প্রাপ্তি হয় কাঁধে তিল থাকলে। পেটে যদি তিল থাকে সে ভোজন বিলাসী হবে এবং সে পেটুক হবে। পিঠে যদি তিল থাকে তার শ্রম কাজ, কলকারখানায় সে কাজ করবে, প্রচণ্ড কষ্টের কাজ। করতলে তিল থাকলে কাজে কিন্তু বাধা। আমি বারবার বলেছি, হাতের মধ্যে তিল থাকলে সর্বক্ষেত্রে বাধা। এখানে তিল থাকলে তার অর্থ চলে যাবে, এই জায়গায় তিল থাকলে হঠাৎ দুর্ঘটনা হবে, এই জায়গায় তিল থাকলে তার মান সম্মান হানি হবে, এই জায়গায় তিল থাকলে তার ডিসিশন মেক করতে প্রবলেম হবে, এই জায়গায় তিল থাকলে সে সম্মান পাবে না এবং সে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, পরস্ত্রী কাতরতা হয়ে পড়বে, আর পরস্বামী যদি মেয়ে হয় পরস্বামীর প্রতি হবে। এই জায়গায় জাল চিহ্ন যদি থাকে, এই জায়গায় যদি তিল থাকে, খুব ডিস্টার্ব। কিন্তু এগুলোর উপায় পদ্ধতি আছে, সেগুলো আমাদের কাছে আসলে আমরা কিন্তু বলে দিই। এইগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু ভালো হয়। এই তিল মুখমণ্ডলের এই জায়গাগুলো যেটা আছে, নাকের মধ্যে যদি এই জায়গায় তিল থাকে, অনেকের নাকের মধ্যে, সে ধুরন্ধর হবে, তার বুদ্ধি প্রচণ্ড হবে এবং সে ভীষণ ভালো কাজকর্ম করবে কিন্তু। এবং করতলে বললাম, করপৃষ্ঠে ঠিক মাথার নিচের দিকে ঘাড় যেটা, ঘাড়ে থাকলে তার বলছে দৈব দুর্ঘটনা হবে। এবং নিম্নাঙ্গে যদি বাঁ দিকের তিল থাকে মেয়েদের, তাহলে কিন্তু ভালো। ডান দিকে হলে সে প্রচণ্ড কামুক হবে এবং চরিত্রহীনা হয়ে যাবে। সে পরজনের প্রতি সে আসক্ত হয়ে পড়বে। ডান দিকের উরুতে যদি তিল থাকে সে ভাগ্যবান হবে। বাঁ দিকের উরুতে তিল থাকলে সে প্রচণ্ড পরিশ্রমী হবে, পরিশ্রম করতে পারবে। এবং বাঁ পায়ে তিল মানে সে অলস হবে, আর ডান পায়ের তিল মানে সে কর্মটা হবে প্রচুর। এবং কোনো ছেলেদের বুকে তো লাল তিল, কালো তিল যদি থাকে ভালো মাঝামাঝি। বাঁ দিকে যদি কালো তিল থাকে সে কিন্তু পরিশ্রম করে তার ফল পাবে না, মিলিয়ে নেবেন। মেয়েদের স্তনে যদি তিল থাকে, বাঁ দিকে স্তনে একটা কালো তিল যদি থাকে, সে সৌভাগ্যবতী হবে, সে স্বামী সোহাগী হবে। তার মধ্যে অনেক মানে কি বলবো, অনেক শক্তি থাকবে, তার মধ্যে অনেক ধৈর্য থাকবে। তো এই তিল তত্ত্ব কিন্তু আমাদের কিছু পাওয়া যায়, আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমাদের গোপন অঙ্গে যদি তিল থাকে ছেলেদের, তাহলে কিন্তু সে প্রচণ্ড পরস্ত্রীর প্রতি আকর্ষিত হয়ে পড়বে, সে প্রচণ্ড প্রেমিক সুলভ হয়ে যাবে, তার প্রেম করতে প্রচুর ইচ্ছা জাগবে এবং সেখানে কিন্তু অবৈধ কিছু সম্পর্ক করে ফেলবে। কিছু করার নেই, এগুলো পাওয়া যাচ্ছে। অনুরূপ মেয়েদেরও যদি থাকে বাঁ দিকে এরকম তিল, তাহলে কিন্তু সেই জায়গায় তারা ডিস্টার্ব হবে। এই জন্য প্রত্যেকের জায়গায় বলেছি, তিল যদি থাকে সাদা চন্দন লাগাবেন। যে ভালো জায়গায় তিল আছে কিছু দরকার নেই, কিন্তু যে জায়গাগুলো ডিস্টার্ব আছে এগুলো বললাম, সাদা চন্দন লাগাবেন। আর সকালবেলা, শনিবার সকালবেলা উঠে খালি পেটে 5টা কালো তিল খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। তিলে তিলে তিলক্ষয়, তিল খেলে তিল চলে যাবে। আর সাদা চন্দন লাগিয়ে রাখুন, বিশেষ করে হাতের মধ্যে তিলটা কিন্তু ভয়ঙ্কর বাজে। অন্য অঙ্গ প্রত্যঙ্গে তিল তো ভালো মন্দ বললাম, কিছু কিছু ক্ষেত্রে খারাপও আছে, সব ক্ষেত্রেই ভালো মন্দ আছে। তো হাতের মধ্যে তিলটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি। যদি তিল থাকে সাদা চন্দন লাগাবেন, চন্দনটা একটু অগুরু দিয়ে দেন, অগুরু একটা তেল পাওয়া যায় সেন্ট, ওটা মিশিয়ে সাদা চন্দন লাগে। এখানে তিল হয়েছে, আপনি এখানে একটা তিল হয়েছে, আপনি দেখলেন এখানটায় তিল হয়েছে দাগ, এখানে আপনি একটু সাদা চন্দন লাগিয়ে শুয়ে পড়লেন, অনেকক্ষণ রাখুন। এবং রাখতে রাখতে বেশ কিছু মাস এটা লাগাতে হবে, তাহলে আপনার তিলটা অমিট হয়ে যাবে, আবচা হয়ে যাবে। অনেকে তিল খুঁটিয়ে তুলে দেয়, পেরেক দিয়ে দিয়ে ওই সুচ দিয়ে সেফটি পিন দিয়ে, না, তিলের খাদ্য হচ্ছে সর্ষে কি বলে অগুরু আর
সাদা চন্দন, এগুলো দেন, তিলের যে ক্ষতিটা করবে না। আর শনিবার খালি পেটে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে 5টা একটা কৌটোর মধ্যে রেখে দেবেন, 5টা কালো তিল খেয়ে নেবেন, অনেক ভালো শুভ হবে। তিলের যে ক্ষয়ক্ষতিটা সেটা কিন্তু হবে না। তিল কিন্তু বিরাট ক্ষতি করে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটা জরুল টাইপের হয়, মানে তিলের থেকে অনেকটা বড় আর ছোট ছোট লোম বেরিয়েছে। এটা ছেলেদের ক্ষেত্রে খুব ভালো, মেয়েদের ক্ষেত্রে এটা হলে কিন্তু ডিস্টার্ব, খুব প্রবলেম। অনেক মেয়েদের দেখবেন বিয়ে কাল নেই, মানে কি বলবে, মাঙ্গলিক নেই, অত বিয়ে ভেঙে যাচ্ছে। দেখবেন সেই মেয়েদের জিভটা কালো, কালো জিভ মেয়েদের একদম ভালো না, এটা কিন্তু ডিস্টার্ব খুব। কালো জীব হওয়া মানেই তার স্বামীর সঙ্গে ঝগড়া হবে, কালো জীব হওয়া মানেই তার বদনাম হবে, কালো জীব হওয়া মানেই তার গোলমাল হবে। আমরা জানি যে কালো জীব হলে এটা কিন্তু ক্ষতি হয়, কালো জীব হলে স্বামী মানে সংসার ভেঙেও যায়। যেমন মাঙ্গলিক হলে সংসার ভাবে ডিভোর্স হয়ে যায়, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তম অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল হলে মাঙ্গলিক দোষ, ব্রহ্ম দোষ, ডিভোর্স যোগ, বৈধব্য যোগ বলি, ভেঙে যায়। আর কি হয়, কালো জীব যদি হয় ভেঙে যায়। আর কি হয় জেনে রাখুন, এগুলো খুব দুষ্প্রাপ্য কথা বলছি আমি। যখন কোনো মহিলা প্রথম রজস্বলা হচ্ছে, ঋতুমতি হচ্ছে, বাচ্চা ছোট্ট মেয়ে প্রথম রজস্বলা সেই দিন হয়েছে, এবং তার হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা বা তাদের বাড়ির কোনো সদস্য সেই দিন মারা গেছে, মানে সে যেটা হতে পারে, ঠাকুমা হতে পারে, দাদু হতে পারে, যে হোক হতে পারে। তো যদি এরকম ঘটে, কি ঘটে, মেয়েটি হয়েছে রজস্বলা বা কেউ মারা গেছে, কেউ বাড়ির একটা হয়তো বয়স্ক মানুষই মারা যাচ্ছে, সেটা কোনো যে কোনো লোক মারা যদি যায়, তারপরের আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি সেই মেয়েটা প্রথম ঋতুমতি হয়, তার স্বামী কিন্তু টিকবে না এবং ডিস্টার্ব হবে, এবং তার কিন্তু ডিভোর্স হয়ে যাবে। তাহলে মাঙ্গলিক দোষে ডিভোর্স হয়, এই কারণগুলোর জন্য ডিভোর্স হয়। কিন্তু এর বিষয়টা কথা বলেছি আপনাকে। আমরা শহরাঞ্চলে কালসর্প যদি কারোর থাকে, মানে কলকাতার কোনো লোকের যদি কালসর্প যোগ থাকে, সেটা আরও ভয়ঙ্কর। কালসর্প নিয়ে আলোচনা করেছি এর আগের প্রোগ্রামে। গ্রামের দিকে কালসর্প যোগ, ওই 5টা ঘর কালসর্প, মানে 5টা ঘর খালি থাকলে তাকে কালসর্প যোগ বলি। তো কলকাতার কোনো অমুকবাবুর কালসর্প যোগ আছে, কালীঘাট অঞ্চলে তার বাড়ি, বা ধর্মতলার ওখানে তার বাড়ি, সেখানেই জন্ম, ওখানেই কর্ম, ওখানেই তার 14 পুরুষ, ওই কলকাতায় তার একটা কালসর্প যোগ আছে। আবার গ্রামে একটা প্রত্যন্ত গ্রামে একজনের কালসর্প যোগ, ওই একই কালসর্প যোগ, কুলিক কালসর্প যোগ দুজনেরই আছে, বা অনন্তনাগ বা শেষনাগ কালসর্প যোগ আছে। তো এই কালসর্প এফেক্টটা কিন্তু গ্রামের লোকের এফেক্টটা কম হবে, শহরের লোকের এফেক্টটা কম হবে। কেন বলুন তো? একটা উপায় বললে বুঝতে পারবে না। কালসর্প যোগ এমন তো, এর আগে আলোচনা করেছি, ওটা আলোচনার সঙ্গে এই কথাটা বললে ভালো হতো, আমি ভুলে গেছি। বলছি, আমরা গ্রামের দিকে সাধারণত পুকুরে স্নান করি, পুকুরে স্নান করে পুকুরের সামনেই শিব মন্দির, কালী মন্দির থাকি। তো হয়তো যদি স্নান করে আমরা সাধারণত ফেরার পথে, পুকুর তো একটু দূরে, স্নান করে করার পর হয়তো মাঝে একটা শিব মন্দির পাবো, আর স্নান করার পর যদি মন্দির পাবো, আমরা যেয়ে নিশ্চয়ই একটু নমস্কার করব, তারপর বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার। ওই যে স্নানটা করে শিব মন্দিরে দর্শন, শিবকে দর্শন করবেন, গ্রামের দিকে এগুলো পাওয়া যায়। তারপরে দেখছেন কালো গরু চড়ে চড়ে খাচ্ছে, মন্দিরের পাশে ডাঙা জায়গা আছে, গরু চড়ে খাচ্ছে, ঘাস খাচ্ছে। ওই শিবটাকে দর্শন করে যদি গরু চড়ানোটা আপনারা দৃশ্যটা দেখেন, এতে কালসর্পযোগ কিন্তু অনেকটা কেটে যায়। জ্যোতিষশাস্ত্র বলছে, আমি একদম মানে পড়ে দেখেছি, তাই আপনাদের সামনে বলছি, আমার মন গড়া কথা না। স্নান করে শিব মন্দির, শিবকে নমস্কার করে যদি ফেরার পথে যখন ফিরছেন, তখন দেখছেন গরু চড়ে বেড়াচ্ছে বা গরু কিছু খাচ্ছি, এর মতো কালসর্পযোগ মানে ভালো হয়, কেটে যায়, কিছুটা লাঘব হয়। কিন্তু শহরের দিক তাহলে উপেক্ষা কেন? শহরের দিকে আমরা পাচ্ছি না ওই দৃশ্য, শহরে কোথায় পাবো? আমরা পুকুরে স্নানও করছি না, বেড়ানোর সময় শিব মন্দির, হয়তো মন্দির আছে, শিব মন্দিরে নমস্কার করতে হবে, যারা গরু চড়ছে দেখতে পাচ্ছি না। যদি এরকম পরিবেশ শহরের মধ্যে থাকে, তাহলে স্নান করি, শিব মন্দিরে যান, আর আশেপাশে শহরের দিকেও গরু আছে, গরু খাচ্ছে, এটা দর্শন করুন, অনেক কালসর্পযোগ এফেক্ট হয়ে যাবে। তার মানে কতগুলো জিনিস কিন্তু কোত্থেকে কি হয় কিন্তু আমরা জানি না, এগুলোই কিন্তু অনেক কিছু সাইড এফেক্ট হয়, ফল হয়, ভালো হয়। ওই জন্য গ্রামের একটা কালসর্প ছেলের যদি থাকে, তার এফেক্টিভ কম,
কিন্তু শহরের কালসর্পযোগ মেগা সিটিতে যদি যার জন্ম শুধু কলকাতা না মেগা সিটি অঞ্চলে যে দৃশ্যগুলো পাওয়া যায়নি সেখানে কিন্তু কালসর্পদোষের এফেক্টটা বেশি হয়। অতএব সেরকম এই তিল তত্ত্ব, তিলের মধ্যেও বললাম এটা কিন্তু কতগুলো আছে। মাথায় যদি কারো মাঝে তিল থাকে খুঁজে দেখবেন, যদি তিল থাকে যাতে ছোট চুল বুঝতে পারবেন, তা সে বিদ্বান হবে, তুখর বুদ্ধি হবে, সে কিছু না কিছু জায়গায় কিন্তু ভীষণ ভালো স্থান করে নেবে। মিলিয়ে নেবেন আমার কথা, ভীষণ ভালো। আরও তিল তত্ত্ব নিয়ে বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।